আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয় বলছে ইরান। এরপর জানিয়ে দেব ইউক্রেন জুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় সব কোম্পানি। এরপর জানিয়ে দেব পাকিস্তানের নির্বাচন নিয়ে কি ভাবছে ভারত। পরে থাকছে রুশ পাঠ্যক্রমে পারমাণবিক যুদ্ধকালে বেঁচে থাকার প্রশিক্ষণ। এবং সর্বশেষ জানিয়ে দিব অবিলম্বে ভারতীয় নাগরিককে রাখাইন ছাড়ার নির্দেশ দিচ্ছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশনস ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরুসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরায়েল বিনা জবাবে পার পাবে না। তিনি বলেন, ইসরায়েলে জানা উচিত যে আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব নিকাশ সম্পন্ন করি। ইসরায়েল ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনো কাজ করার সাহস দেখাক না কেন, তার কোনোটির জবাব দিতে আমরা বাদ দেব না। আইআরজিসির কমান্ডার বলেন, ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে। তিনি আরো বলেন, আগে যেভাবে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করছে, এখন তারা আর সেভাবে সক্ষম নয়। সে কারণে ইসরায়েল যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু করার কৌশল দিয়েছে। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে ইসরায়েল এই কৌশল নিয়েছে, কিন্তু তারা তাতে সফল হবে না। ইসরায়েলের এই কৌশল মোকাবেলার জন্য ইরান গোয়েন্দা সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে বলেও তিনি জানান। ইউক্রেন জুড়ে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইউক্রেন জুড়ে ক্রুজ, ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র শাহেদ ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 3 বেসামরিক নাগরিকের প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত 10 জন। ইউক্রেন কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। রাশিয়া অন্তত 3টি বড় শহরে হামলা চালিয়েছে, এমনটি জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তাদের দাবি, রাশিয়ার ছোড়া 64টি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে 44টি তারা ভূপাতিত করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাজধানী কিয়েভে অন্তত 2 জন নিহত হয়েছে। শত্রুদের হামলায় শিকার হয়েছে 6টি অঞ্চল। দেশের দক্ষিণাঞ্চলের মাইকোলাইভে একজন নিহত হয়েছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে জেলেনস্কি বলেন, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি বড় হামলা হয়েছে। শত্রুদের হামলার শিকার হয়েছে 6টি অঞ্চল। আমাদের সব সেবা এখন কাজ করছে। কিয়েভের কিছু অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে, উচ্চ ভোল্টেজের তার ক্ষতিগ্রস্ত হয়েছে, লোকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে জানান প্রেসিডেন্ট। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, সেখানে 13 জন আহত হয়েছেন, এর মধ্যে এক সন্তান সম্ভবা নারীও রয়েছেন। কিয়েভের কয়েকটি জেলায় অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে গিয়েছিল। মাইকোলাইভের মেয়র আলেকজান্ডার সেনকেভিচ বলেন, হামলার বন্দর নগরীতে 20টি ঘরের ছাদ ভেঙে গেছে এবং গ্যাস ও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের শহর খানভিতে 52 বছর বয়সী এক নারী S-300 ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে বলে জানান আঞ্চলিক ওলেহ সিনেহুবর্গ। রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চল পর্যন্ত আঘাত হানে, সেখানে আগুন ধরে গিয়েছিল বলে জানান কর্মকর্তারা। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। গাজায় গণহত্যা বন্ধের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি। আন্তর্জাতিক বিচার আদালতের রুলিংয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে। জাপানের ইতিচু কোম্পানি ঘোষণা করেছে তারা ইসরায়েলের সাথে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে। ফরচুন গ্লোবালের 500 বৃহত্তর কোম্পানির মধ্যে ইতিচু 96তম অবস্থানে রয়েছে। ইতিচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়েচি হাচিমুরা এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের 26 জানুয়ারির আদেশ বিবেচনায় নিয়ে এবং আদালতের ভূমিকার প্রতি জাপান সরকারের সমর্থনের কারণে আমরা এরই মধ্যে MOU সম্পর্কিত নতুন কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষের দিকে MOU শেষ করার পরিকল্পনা করেছি, বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। একই ধরনের পদক্ষেপ নিচ্ছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ গতকাল ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলের সমস্ত অস্ত্র রপ্তানি স্থগিত করেছে। এদিকে দক্ষিণ বেলজিয়ামের ওয়ালোনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলকে 2টি অস্ত্র রপ্তানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। ওয়ালোনিয়ার কর্মকর্তা বলেছেন, এই সিদ্ধান্ত গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অগ্রহণযোগ্য অবনতির কারণেই নেওয়া হয়েছে।
পাকিস্তানের নির্বাচন নিয়ে কি ভাবছে ভারত? আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নির্বাচন। নানা কারণে এটিকে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে। আবার নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, অর্থাৎ রাজনীতির মাঠে নানা বিতর্কিত দৃশ্যপট, আদালতের লড়াই এবং লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ইত্যাদি অভিযোগ ও বিশৃঙ্খলার মধ্যেই দেশটিতে হতে যাচ্ছে নির্বাচন। তবে পাকিস্তানের নির্বাচনে সবসময় ভারতের সাথে দেশটির সম্পর্কের প্রশ্নটি বড় আকারে দেখা দেয়। এবারে নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছে সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ইমরান খান এবং বিলওয়াল ভুট্টো। স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে, চিরবৈরী প্রতিবেশী ভারত কাকে সমর্থন দিচ্ছে? পাকিস্তানের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেননি। তবে সাবেক আইএফএস, আইপিএস ও সেনা অফিসাররা জানিয়েছেন, ভারতের কাছে আসল বিষয় হলো পাকিস্তানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস মদদ দেওয়া বন্ধ করছে কি না। ভারতের সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ভারত তার খুবই কাছের প্রতিবেশী দেশের নির্বাচনের গতি প্রকৃতির উপর নজর রাখছে। যে সরকারি আসুক না কেন, ভারত দেখবে তার স্থায়িত্ব কতটা এবং ভারতের নিরাপত্তার উপর তার কতটা প্রভাব পড়বে। ভারত কখনোই চায় না নিরাপত্তা নিয়ে তাদের চিন্তাটা বেড়ে যায়। তিনি জানিয়েছেন, ভারত নিরপেক্ষভাবে পাকিস্তান নির্বাচনের গতি প্রকৃতির উপর নজর রাখছে। এটা পাকিস্তানের নির্বাচন, সে দেশের মানুষ ভোট দেবে। ভারতের একটাই চিন্তা, তা হলো দেশের নিরাপত্তা নিয়ে। সেখানে যেন কোনো প্রভাব না পড়ে, এটাই দেখা হবে। রুশ পাঠ্যক্রমে পারমাণবিক যুদ্ধকালে বেঁচে থাকার প্রশিক্ষণ। রাশিয়ার উচ্চ বিদ্যালয়গুলো শিগগিরই জাতীয় পাঠ্যক্রমের অংশ হিসেবে পারমাণবিক যুদ্ধ পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করবে। কমার্সান সংবাদপত্রের বরাত দিয়ে নিউজউইক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একটি নথির বরাত দিয়ে কমার্সান জানিয়েছে, বেঁচে থাকার প্রশিক্ষণটি মাতৃভূমি নিরাপত্তা ও প্রতিরক্ষার মৌলিক বিষয় নামক একটি বিষয়ের অংশ হবে, যা সেপ্টেম্বরে সারা দেশের স্কুলগুলোতে চালু করা হবে। পাঠ্যক্রমের অংশ হিসেবে ইউক্রেনের সংঘাতের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সে বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীরা যুদ্ধের বৈশিষ্ট্য এবং গণবিধ্বংসী অস্ত্রের ক্ষতিকর প্রভাব, সেই সঙ্গে এসবের বিরুদ্ধে সুরক্ষার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে শিখবে। এছাড়া প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট, জৈবিক, সামাজিক বিপর্যয় এবং সামরিক হুমকির মতো জরুরি পরিস্থিতিতে নিজেদের রক্ষার উপায়ও তাদের শেখানো হবে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ, কিভাবে একটি কলাসনিক অ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতে হয়, কিভাবে যুদ্ধে প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং আত্মরক্ষার পাঠগুলো এ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়ার সহিংসতার প্রকাশের প্রতি অসহিংসতার বোধ জাগিয়ে তুলবে এবং কিভাবে সামাজিক মিথস্ক্রিয়ার বিপজ্জনক ঘটনা শনাক্ত করতে হবে এবং চরমপন্থী ও সন্ত্রাসী কার্যকলাপ মোকাবেলা করতে হবে তা শেখাবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2023 সালের আগস্টে জাতীয় পাঠ্যক্রমের একটি সংশোধনের অংশ হিসেবে সারা দেশের স্কুলগুলোতে বাধ্যতামূলক সুরক্ষা ও প্রতিরক্ষা কোর্স চালু করার জন্য একটি আইনে স্বাক্ষর করার পর এ খবর এলো। সংশোধিত পাঠ্যক্রমটি আগামী 1 সেপ্টেম্বর থেকে স্কুলগুলোতে পড়ানো হবে। বেশ কয়েকটি অনুষ্ঠানে পুতিন এবং রুশ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে মিশ্র সংকেত দিয়েছে, যা পশ্চিমে সতর্কতা জাগিয়েছে। অবিলম্বে নাগরিকদের রাখাইন ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। অবিলম্বে মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্যাগ করতে নিজের নাগরিকদের নির্দেশ দিয়েছে ভারত। দেশটিতে সেনাবাহিনী ও জাতিগত বিদ্রোহীদের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষিতে এই প্রথম এমন নির্দেশনা জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ওই অঞ্চল সফরে যাওয়ার থেকে বিরত থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি, টেলিযোগাযোগ বিঘ্ন, স্থল মাইন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মারাত্মক সংকট সেখানে। এর প্রেক্ষিতে মিয়ানমারের রাখাইন প্রদেশ সফরে না যেতে ভারতীয় সব নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে। যারা এরই মধ্যে ওই রাজ্যে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে রাখাইন ত্যাগ করতে বলা হচ্ছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান মিন অং ফ্লাইং ক্ষমতা দখল করেন, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে পুরো মিয়ানমারে ব্যাপক সহিংস প্রতিবাদ শুরু হয়। তা নিয়ে রাখাইন রাজ্য ও অন্য বহুল এলাকায় জাতিগত সশস্ত্র বা বিদ্রোহী জাতিগোষ্ঠী এবং সামরিক জান্তার মধ্যে গত অক্টোবরে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। মিয়ানমারের গুরুত্বপূর্ণ বেশ কিছু শহর ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে রাজ্যগুলোতে নভেম্বরে দ্রুত এই যুদ্ধ তীব্র আকার ধারণ করে। এর ফলে মণিপুর এবং মিজোরামের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে নয়াদিল্লি।